আমন্ত্রণ দীপ্ত সংবাদে আপনাদের সাথে আছি আমি ইয়াসমিন সুমনা। সারা দেশে বাসের ভাড়া প্রতি কিলোমিটারে 11 পয়সা বৃদ্ধি করেছে সরকার। নতুন সিদ্ধান্ত অনুযায়ী দূরপাল্লার বাস ভাড়া কিলোমিটারে 2 টাকা 12 পয়সা থেকে বেড়ে 2 টাকা 23 পয়সা করা হয়েছে। এই হিসেবে দূরপাল্লার বাস ভাড়া 5.1% বেড়েছে। বর্ধিত বাস ভাড়া কার্যকর হওয়ায় ক্ষোভ প্রকাশ করেছেন যাত্রীরা। তাদের অভিযোগ, তেলের দাম বৃদ্ধির সাথে বাস ভাড়া বাড়ানো হলেও দাম কমলে ভাড়া কমানো হয় না। অন্যদিকে বাস চালকরা বলছেন তাদের প্রত্যাশার চেয়ে বাস ভাড়া কম বাড়ানো হয়েছে। বাস ভাড়া বৃদ্ধির প্রভাব নিয়ে আরও জানব সহকর্মীদের কাছ থেকে। আমাদের সাথে যোগ দিয়েছেন নওগাঁ থেকে আব্দুর রৌফ এবং দিনাজপুর থেকে সুলতান মাহমুদ। শুরুতেই কথা বলবো আব্দুর রৌফের সাথে। রৌফ, বাস ভাড়া বৃদ্ধিতে জনজীবনে কেমন প্রভাব দেখছেন আর যাত্রীরা কি কোনো অভিযোগ করছেন কিনা বিস্তারিত জানাবেন। আপনি যেমনটি বলছিলেন, দীর্ঘদিন থেকে জ্বালানি সংকট চলছে। দীর্ঘদিন থেকে চলা যে জ্বালানি সংকট, তারপরে আবার সরকার সে জ্বালানি তেলের দাম বৃদ্ধি করেছে। সেই জ্বালানি তেলের দাম বৃদ্ধির কিছুদিন পরে পরিবহন যে ভাড়া সেটাও বৃদ্ধি করা হয়েছে। এক কথায় এই সব কিছু জ্বালানি সংকট, দাম বৃদ্ধি এবং পরিবহন খাতে ভাড়া বৃদ্ধি সব মিলিয়ে এখন নওগাঁর সকল শ্রেণী পেশার মানুষরা রয়েছে নাভিশ্বাসে। বিশেষ করে অভ্যন্তরীণভাবে যেসব যানবাহন চলাচল করে, যাত্রীবাহী বাস রয়েছে, সেই সব বাসের চলাচলকারীর সংখ্যা কিন্তু জ্বালানি সংকটে কিছুদিন পর থেকে কমেছে। তারপর আবার পরিবহন ভাড়া বৃদ্ধির কারণে বর্তমানে সেই সব অভ্যন্তরীণভাবে চলাচলকারী যে বাসগুলো রয়েছে, সেই সব বাসগুলো আপনার যাত্রী খুব একটা পাচ্ছে না। বিশেষ করে যাত্রীরাই পরিবহন ভাড়া বৃদ্ধি করার পর থেকে সিএনজি, অটোরিক্সায় এইসব বাহনে যাওয়া আসা বেশি করছে। অপরদিকে দূরপাল্লার যে বাসগুলো রয়েছে, সেই সব দূরপাল্লার বাসগুলোর সংখ্যা কিন্তু অনেকাংশে কমেছে। বিশেষ করে জ্বালানি সংকট দেখা দেওয়ার পর থেকে প্রতিটি কোম্পানির যে বাসগুলো রয়েছে, বাসগুলোর ঢাকা থেকে ঢাকা সহ অন্যান্য স্থানে যাওয়ার যে বাসগুলোর সংখ্যা অর্ধেকে কমেছে। এখন পর্যন্ত তারা কিন্তু যাত্রী সংকটে তারা দিন কাটছে, এমনটি জানিয়েছে বিভিন্ন বাস কাউন্টারের যে কর্মরত ব্যক্তিরা আছে তারা জানিয়েছে যে দূরপাল্লার যে বাসগুলো রয়েছে, সেই বাসে হয়তো বা এখন 680 টাকা ভাড়া আছে, সেটা বাড়িয়ে 700 টাকা করা হবে। কিন্তু এখন বর্তমানে তারা যাত্রীর সংকটে ভুগছে। এছাড়া অপরদিকে তেল সংকটের কারণে তাদেরকে বাসগুলো আপনার অর্ধেকে নিয়ে আসা হয়েছে, যার কারণে এই আপনার জ্বালানি সংকটের পরে যে দাম বৃদ্ধি এবং দাম বৃদ্ধির পরে যে এখন যাত্রী সংকট, এই সব কিছু মিলিয়ে নওগাঁর যে সাধারণ মানুষরা রয়েছে তারা নাভিশ্বাসে পড়েছে। তাই সাধারণ মানুষ যারা রয়েছে এবং বিভিন্ন রুটে চলাচল যাত্রীরা যারা রয়েছে এবং যাত্রী পরিবহনের সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিরা বলেছে যে দ্রুত সরকার যেন জ্বালানি যে সংকট সেটি দূর করে একটি সমন্বয় ভাড়া বৃদ্ধি করুক, কিন্তু সেটা যেন জ্বালানি তেলের দামের সঙ্গে সমন্বয় করে সেটা যেন সাধারণ মানুষদের হাতের নাগালে থাকে এবং যাওয়া আসা করতে যেন তাদের সুবিধা হয়, এমনটি জানিয়েছে। এবং সরকার এই বিষয়ে দ্রুত সিদ্ধান্ত নেবে, তাহলে পরিবহন খাত যেটা রয়েছে সেটা যেমন বাঁচবে এবং পরিবহন খাতের সঙ্গে যুক্ত এখন যেসব মানুষরা বেকার হয়েছে, জ্বালানি তেলের অভাবে বাস চলছে না, বিভিন্ন পরিবহন গাড়িগুলো চলছে না, এবং সেই সব মানুষগুলো আবার তাদের স্বাভাবিক কর্মজীবনে ফিরবে। এক কথায় যদি সরকার দ্রুত জ্বালানি সংকট দূর করে এবং জ্বালানির তেলের সঙ্গে সমন্বয় করে যদি ভাড়া বৃদ্ধি করে, কম বেশি করে যদি একটা হাতের নাগালে থাকা যদি একটা মূল্য নির্ধারণ করে, তাহলে সব জায়গাতে সকল শ্রেণীর মানুষের মাঝে স্বস্তি ফিরবে, এমনটি জানিয়েছে নওগাঁর বিভিন্ন শ্রেণীপেশার মানুষ এবং পরিবহন খাতের সঙ্গে যুক্ত ব্যক্তিরা। তো নওগাঁ থেকে এই ছিল পরিবহন ভাড়া বৃদ্ধি নিয়ে আমার কাছে থাকা সর্বশেষ তথ্য। রৌফ, ধন্যবাদ আপনাকে। দর্শক, এই বিষয়ে আরো বিস্তারিত জানবো আমরা সুলতান মাহমুদের কাছ থেকে। তিনি আছেন দিনাজপুরে। সুলতান, আপনি তো দিনাজপুরে রয়েছেন, সেখানে বাস ভাড়া বৃদ্ধিতে জনজীবনে কেমন প্রভাব দেখছেন আর যাত্রীরা কোনো অভিযোগ করছে কিনা জানাবেন। আপনি জানেন যে প্রতি কিলোমিটারে যে 11 পয়সা বৃদ্ধি, বাস ভাড়া বৃদ্ধি করার কারণেই সাধারণ যাত্রীদের মধ্যে আসলে একটা তীব্র ক্ষোভ ধারণ করেছে। কারণ আপনি জানেন যে তেলের যে একটা সংকট রয়েছে, সাধারণ মানুষরা, যেমন এই এলাকাটি হচ্ছে কৃষিপণ্য একটি এলাকা, তাদের কৃষির কাজের উপর নির্ভর করেই তাদেরকে কিন্তু তাদের জীবন পরিচালনা করতে হয়। এই ক্ষেত্রে আবার বাস ভাড়া বৃদ্ধি হয়েছে। আমরা দেখেছি যে স্কুলগামী ছাত্রছাত্রীরা বা ব্যবসায়ীরা থেকে শুরু করে সাধারণ মানুষেরা কিন্তু যারা
বাসে যাতায়াত করেন, আসলে তাদের মধ্যে একটা তীব্র ক্ষোভ ধারণ করছে। কারণ হঠাৎ করে এই যে তেলের দামটা বৃদ্ধির পাশাপাশি বাস ভাড়া বৃদ্ধি করা হয়েছে। আপনি জানেন যে এই দূরপাল্লার যাত্রার ক্ষেত্রে যেহেতু দিনাজপুর থেকে ঢাকা বা চট্টগ্রামের যে বাসের যে একটা দূরত্ব রয়েছে এবং এই দূরপাল্লা যানের যাত্রীর ক্ষেত্রে কিন্তু ভাড়া এই প্রায় 4 থেকে 5% বৃদ্ধি পেয়েছে। এতে করে আসলে এই এলাকার মানুষের মধ্যে একটা তীব্র ক্ষোভ প্রকাশ করছে। তারা বলছে যে এই সময়ের মধ্যে বাস ভাড়া বৃদ্ধি মানুষের যে জীবনের ঊর্ধ্বগতিতে শুরু হয়েছে হিসাবে তাদের ব্যক্তি জীবনে কিন্তু প্রভাব পড়বে। পাশাপাশি যারা স্কুলগামী ছাত্ররা রয়েছেন তাদের পড়াশোনার খরচটা অনেকটা বেড়ে গিয়েছে। পাশাপাশি যারা অভিভাবকরা রয়েছেন তারাও কিন্তু আসলে অনেকটা দুশ্চিন্তার মধ্যে রয়েছেন। তারা বলছেন যে এই মুহূর্তে ছাত্রছাত্রীদেরকে শুরু করে সকল সেক্টরে যে তেলের যে এই বাস ভাড়া বৃদ্ধি তাদের কৃষি পণ্যের ক্ষেত্রে কিন্তু প্রভাব পড়বে। বিশেষ করে আপনি জানেন যে দিনাজপুর এই অঞ্চলটি কৃষি প্রধান একটি এলাকা, তাদের এখান থেকে তাদের কৃষি পণ্য দেশের বিভিন্ন অঞ্চলে প্রেরণ করতে হয়, সেই ক্ষেত্রেও কিন্তু বাস ভাড়া বা ট্রাক ভাড়া কিন্তু বৃদ্ধি পাচ্ছে। সব মিলিয়ে তাদের এই অবস্থার মধ্যে অনেকটা দুর্বিষহ কিন্তু হয়ে উঠছে এই এলাকার মানুষ। তারা বলছে যে সরকার যদি এই মুহূর্তে বাস ভাড়ার বৃদ্ধি না করতে পারতো বা না করতো তাহলে কিন্তু সাধারণ মানুষের অনেকটা স্বস্তি ফিরে আসতো এবং মানুষের জীবনে অনেকটা যে দুর্ভোগ নেমে এসছে সেটি কিন্তু স্বস্তিতে ফিরে আসতো, এমনটা কিন্তু এখানকার মানুষেরা দাবি করছেন। সুমনা, দিনাজপুর থেকে জানাচ্ছিলেন সহকর্মী সুলতান মাহমুদ। সংকটের সাথে জ্বালানি তেলের দাম বৃদ্ধিতে চরম বিপাকে পড়েছেন সারা দেশের মানুষ। জ্বালানি তেলের দাম বাড়ার পরও দীর্ঘ লাইনে দাঁড়িয়ে চাহিদা অনুযায়ী তেল পাচ্ছেন না গ্রাহকরা। বিশেষ করে পণ্য পরিবহন ও যাত্রীবাহী বাসগুলোর লাইন বেশি দেখা গেছে। নওগাঁর সকল সড়কে কমেছে পণ্য ও যাত্রী পরিবহন। এদিকে পাবনায় তেল পাম্পগুলোতে উপচে পড়া ভিড় যেন প্রতিদিনের চিত্র। দীর্ঘ লাইনে প্রতিদিনে মোটর সাইকেলে তেল নিতে ভিড় করছেন বাইকাররা। শুক্রবারও বাইকে জ্বালানি তেল নিতে লাইন ধরতে দেখা যায় তাদের। প্রাইভেট কারগুলোর জন্য রয়েছে পৃথক লাইন। এবারে জানবো রাজধানীর তেল পাম্পগুলোর চিত্র। এই মুহূর্তে তেজগাঁওয়ে রয়েছেন সহকর্মী স্বস্তিকা সিংহ, কথা বলবো তার সাথে। স্বস্তিকা, জ্বালানি তেলের সরবরাহ কি আগের মতোই রয়েছে কিনা, সার্বিক বিষয় আমাদের জানান। সুমনা, জ্বালানি তেলের সরবরাহ বৃদ্ধি পেলেও ঠিক তেল নেওয়ার জন্য সাধারণ মানুষের যে ভোগান্তি, সেই ভোগান্তির চিত্রটা কিন্তু একই রকম রয়েছে। আমি যদি একটু দেখানোর চেষ্টা করি, এই মুহূর্তে আমরা রয়েছি রাজধানীর তেজগাঁওয়ের যে ফিলিং স্টেশন রয়েছে, সাউদার্ন গ্রুপের যে ফিলিং স্টেশন, সেই ফিলিং স্টেশনে রয়েছি। এখানে কিন্তু সকাল থেকেই তেলের জন্য লাইনে দাঁড়িয়েছে। ঠিক একেবারে ভোর 5টা থেকে অনেকে লাইনে দাঁড়িয়েছে, কেউ 6টা থেকে দাঁড়িয়েছে এবং তেল দেওয়ার যে কার্যক্রম সেটি কিন্তু ঠিক নিয়ম অনুযায়ী সকাল 8টার পর থেকেই শুরু হয়েছে। কারণ আমরা যারা পাম্প কর্তৃপক্ষ রয়েছে তাদের সাথে কথা বলেছি, তারা জানিয়েছে যে গতকাল যে তেলের ডিপোটি এসেছিল সেই তেলের ডিপোতে যেহেতু এখন সরবরাহের কোনো সমস্যা নেই, সরবরাহের কোনো ঘাটতি নেই, সেই জায়গা থেকে কিন্তু নারায়ণগঞ্জ থেকে যে ডিপোটি এসেছিল সেই ডিপোটিতে কিন্তু তারা বাড়তি তেল পাঠিয়েছিল, যে তেল দিয়ে কিন্তু তারা আজকে যেহেতু তাদের কাছে তেল রয়েছে যার কারণে কিন্তু তারা সকাল থেকেই যারা লাইনে দাঁড়িয়েছে তাদের তেল দেওয়া শুরু করেছে। কিন্তু আসলে প্রকৃত যে বিষয়টি আসলে দেখা যাচ্ছে যে সরবরাহ থাকার পরেও পাম্প কর্তৃপক্ষরা বলছে যে তারা আসলে এই সাধারণ যারা মোটর চাল চালিত এই বাইক বা রাইড শেয়ারিং করে, যার জন্য আসলে এই মোটর চাল চালিত পরিবহন বা গাড়িগুলো ব্যবহার করতে হয়, তাদের আসলে যে চাহিদা সেই চাহিদা আসলে কমছে না এবং সেই জায়গায় কিন্তু পাম্প কর্তৃপক্ষরাও হিমশিম খাচ্ছে। তারা বলছে তেলের সরবরাহ যেমন বেড়েছে সেরকম কিন্তু চাহিদার পরিমাণটাও বেড়েছে। তার পাশাপাশি কিন্তু যারা আসলে রাইড শেয়ার করেন তারা আসলে অভিযোগ করেছেন, এখানে আমরা অনেকের সাথে কথা বলেছি, তারা আসলে বলছেন যে যারা রাইড শেয়ার করে এটি যেহেতু তাদের পেশা, তাদের কিন্তু তেলের পরিমাণটা একটু বেশি লাগে। সেই জায়গা থেকে যদি তাদের জন্য একটি আলাদা লাইন করা হতো তাহলে তাদের জন্য একটি সুবিধা হতো, কারণ যেহেতু এখন তেলের সরবরাহটি রয়েছে সেই জায়গা থেকে কিন্তু আলাদা কোনো লাইন নেই, সবার জন্য কিন্তু একটাই লাইন রয়েছে। যারা বাইকে রয়েছেন সেই বাইকারদের
শ্রমিকদের জন্য কিন্তু একটাই লাইন রয়েছে এবং পাশাপাশি যারা ফুয়েল পাসের মাধ্যমে আসলে তেল সরবরাহ করবেন, যেখানে বলা হয়েছে যে ফুয়েল পাসের মাধ্যমে খুব সহজেই জ্বালানি সংগ্রহ করুন, সেই জায়গাও কিন্তু কিছু বিড়ম্বনার শিকার হচ্ছে কিছু কিছু মানুষের। আগে মানে আমরা কথা বলেছি, সেখান থেকে কিন্তু অভিযোগ এসেছে যে তারা যখন সার্ভারে ফুয়েল পাসটি আসলে সার্ভারে স্ক্যান করছেন, সেই স্ক্যান করার সময় কিন্তু কারোর ক্ষেত্রে হচ্ছে যে স্ক্যানের যে স্ক্যান প্রসেসিংটি তাদের যে মোবাইলটি রয়েছে, তাদের মোবাইলে সেই স্ক্যানের কাজটি সম্পন্ন হলেও যে ফিলিং স্টেশনে কিন্তু সেই স্ক্যানের কাজটি শো করছে না, যার কারণে কিন্তু সেই জায়গা থেকে তারা বিড়ম্বনার শিকার হচ্ছেন এবং এই বিড়ম্বনার ফলে কিন্তু পুনরায় তাদের সেই লাইনে দাঁড়িয়ে ঠিক সেই 500 টাকার তেল নিয়ে বা 800 টাকার তেল নিয়ে কিন্তু যেতে হচ্ছে। সেই জায়গা কিন্তু ফুয়েল পাসটি তারা ব্যবহার করতে পারছেন না। আবার অনেকেই কিন্তু বলছেন যে ফুয়েল পাসের মাধ্যমে তাদের তেল সরবরাহের কাজটি সুবিধা হয়েছে এবং তারা বেশি পাচ্ছে। তবে যারা আসলে ফুয়েল পাসের মাধ্যমে সার্ভারের বিভিন্ন ধরনের সমস্যার সম্মুখীন হচ্ছেন, তারা আসলে বলছেন যে তারা তাদের ব্যক্তিগত মোবাইল, ব্যক্তিগত পরিবহন, ব্যক্তিগত গাড়ি, সেই ক্ষেত্রে ফুয়েলের মাধ্যমে যেহেতু তারা পাচ্ছে না, সার্ভারের সমস্যা, সেই জায়গায় আসলে তারা কোথায় যাবে সেই জায়গাটিও কিন্তু তাদের কাছে পরিষ্কার না। এবং যারা সাধারণ বাইকাররা রয়েছে বা সাধারণ ব্যক্তিগত গাড়ি রয়েছে বা ট্রাক রয়েছে, এই যে সবাইকে একই লাইনে দাঁড়িয়ে তেল নিতে হচ্ছে, এই জায়গায় কিন্তু সাধারণ মানুষেরা আসলে অভিযোগ করছে যে যেহেতু এখন সরবরাহর কোনো ঘাটতি নাই, সেই জায়গায় যদি তাদের জন্য আলাদা লাইনের ব্যবস্থা করা হতো, সেই ক্ষেত্রে তাদের জন্য সুবিধা হতো। সুমনা, এই ছিল আমার কাছে সর্বশেষ। স্বস্তিকা, ধন্যবাদ আপনাকে। দেশের পোশাক খাতের জন্য শোকাবহ একদিন আজ। 13 বছর আগে এই দিনে সাভারের রানা প্লাজা ধসে প্রাণ হারান অন্তত 1138 জন শ্রমিক, আহত হন সহস্রাধিক। এত বছর পরও বিচার ও পর্যাপ্ত ক্ষতিপূরণ না পাওয়ায় হতাশ আহত শ্রমিকরা। রানা প্লাজার 7ম তলায় নিউ স্টাইল লিমিটেড পোশাক কারখানায় কাজ করতেন মাসুদা বেগম। দুর্ঘটনার দিন ভবনের নিচে চাপা পড়েছিলেন তিনি। এতে তার কোমরের 2টি হাড় ভেঙে যায়। আজও সেই স্মৃতি মনে করে আটকে ওঠেন মাসুদা। মানে একটা ঝাঁকুনি দিছে, মানে একটা শব্দ হয়েছে, মানে মাথায় গুড়ি মারলে যেমন হয় ওই রকম। তা আমি কই তাহলে উপর থেকে বিল্ডিং পড়তেছে না নিচ থেকে এরকম তাকাইছি, তা তাকাই আর মাথা নিচে করতে পারিনি। এর আগে আমার আইসে দেয় মাথায় এই জায়গায় ছাদ, আর আমি ওই মেশিনের সুই ধরে বসে পড়ছি। মানে এতটা কষ্ট, এই যে হাড়টা আর এই হাড়টা মনে হয় যে চাপে এরকম অ্যাডজাস্ট হয়ে গেছে। তো অ্যাডজাস্ট হয়ে যাইতে যাইতে আস্তে ওই ছাদেই চাপা হেলাইতেছে, তাই সে মেশিনের উপরে বাজছে। মানে ভাঙতে ভাঙতে মেশিনের উপরে যখন বাজছে তখন আমি ওই রাস্তার ভিতরে একবারে শুয়ে গেছি। কিন্তু আমরা জীবিত আছি, আমাদেরকে এখন কেউ দেখে না। শুধু মাসুদা নন, তার মতো আহত অনেক শ্রমিক জানান রানা প্লাজা ধ্বংসের পর কিছু অনুদান পেয়েছেন, তবে তা পর্যাপ্ত নয়। আমরা কার কাছে যাবো? আমরা ক্ষতিপূরণও পাইলাম না। আমরা চাই আমাদের পুনর্বাসন, সুচিকিৎসা, আমাদের ক্ষতিপূরণ আর রানা সহ বিল্ডিং মালিক সহ বিচার হোক। রানা প্লাজা ট্র্যাজেডির 13 বছরেও বিচার কাজ শেষ হয়নি। হত্যা মামলায় 41 জনের বিরুদ্ধে চার্জশিট দাখিল করা হয়েছিল 2015 সালে, যাদের মধ্যে রানা প্লাজার মালিক সোহেল রানা সহ 38 জন আসামি হিসাবে অভিযুক্ত। বেশিরভাগ আসামি জামিনে থাকলেও সোহেল রানা এখন কারাগারে। 1134 জন শ্রমিককে হত্যা করা হয় এবং সরকার হিসাব মোতাবেকই 2438 জন শ্রমিক যারা পঙ্গুত্ব বরণ করে। আমরা দেখছি যে আপনারা জানেন যে এবার 13 বছর উদযাপিত হচ্ছে। আমরা এই 13 বছরেই শ্রমিকদের ক্ষতিপূরণ, পুনর্বাসন, সুচিকিৎসা এবং বিচার কোনোটাই আসলে নিশ্চিত হয় নাই। এখন যেহেতু নতুন একটা সরকার আসছে, আমরা মনে করি যে এখন সেটা দাবিটা পূরণ করবে। 2013 সালে 24 এপ্রিল ধসে পড়ে সাভার বাজার বাস স্ট্যান্ড এলাকার রানা প্লাজা। ভয়াবহ সেই দুর্ঘটনায় প্রাণ হারিয়েছিলেন অন্তত 1138 জন, আহত হন সহস্রাধিক। স্বস্তিকা সিংহ, দীপ্ত, বার্তাকক্ষ। এদিকে শুক্রবার সকাল থেকে সাভার বাজার স্ট্যান্ড সংলগ্ন ধসে পড়া রানা প্লাজার সামনে অস্থায়ী স্মৃতিস্তম্ভে ফুল দিয়ে নিহত শ্রমিকদের স্মরণ করা হয়। এ সময় নিহত শ্রমিকদের আত্মার মাগফিরাত কামনায় দোয়া করেন বিভিন্ন শ্রমিক সংগঠনের নেতা ও ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যরা। তারা ভবন মালিক সোহেল রানার সর্বোচ্চ শাস্তির দাবি জানান। এছাড়া আহতদের পর্যাপ্ত ক্ষতিপূরণের দাবিও জানান তারা।
শ্রমিক ও তাদের পরিবারের সদস্যরা অভিযোগ করেন, আহত অনেক শ্রমিক এখনও ক্ষতিপূরণ পাননি। সময় আমি ওয়ার্ড কাউন্সিলর ছিলাম, আমার কাছে অনেক তথ্য আছে। আমার এলাকার অনেক মানুষও মারা গেছে, অনেক মানুষ নিঃস্ব হয়ে গেছে। সর্বোপরি আমি চাই এটা সুষ্ঠু বিচার এবং শ্রমিকের ন্যায্য। বর্ষা মৌসুম এলেই সারা দেশে বজ্রপাতের আতঙ্ক দেখা দেয়। প্রাকৃতিক এই দুর্যোগে হতাহতের সংখ্যাও কম নয়। সবচেয়ে বেশি বজ্রপাতের শিকার হন কৃষকরা। সরকার বজ্র রোধে ব্যবস্থা নিলেও তা পর্যাপ্ত না হওয়ায় কাজে আসছে না। তাই বজ্র নিরোধক বৃদ্ধির সাথে ফাঁকা স্থানে কংক্রিটের ছাউনি তৈরির পরামর্শ বিশেষজ্ঞদের। ভৌগোলিক অবস্থান এবং প্রাকৃতিক কারণে বিশ্বের অন্যতম দুর্যোগ প্রবণ বাংলাদেশ। দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের তথ্যমতে দেশে নথিভুক্ত জাতীয় প্রাকৃতিক দুর্যোগ 13টি। এর মধ্যে গত 10 বছরের বজ্রপাতে প্রাণহানির সংখ্যা সবচেয়ে বেশি। গত 10 বছরে মোট ৩,৪৮৫ জন মানুষ বজ্রপাতে মারা গেছেন, যার মধ্যে ৭৫%ই কর্মরত কৃষক। বিশেষজ্ঞদের মতে হিমালয়ের শীতল ও শুষ্ক আর দক্ষিণের আর্দ্র বাতাসের মিলনস্থল হওয়ায় হাওড় অঞ্চলে বজ্রপাত বেশি হয়। সেটা হচ্ছে উত্তর পূর্ব অঞ্চল, সিলেট, হাওড় অঞ্চল এবং উত্তরবঙ্গে সবচেয়ে বেশি হয়। ইতিমধ্যেই বিভিন্ন সংস্থা এটি গবেষণা করেছে। ইতিমধ্যে নাসা একটা গবেষণা করেছে যে বজ্রপাতের দিক দিয়ে বাংলাদেশ হচ্ছে 17তম। তাছাড়া ভাইসালা একটা কোম্পানি তারা প্রায় 500টা বজ্রপাতের হটস্পটস এলাকা আইডেন্টিফাই করেছে। এর ভিতরে বাংলাদেশের 3টা জায়গায় তারা পেয়েছে। একটা হচ্ছে বাজিতপুর, আর শেরপুর, জামালপুরের শেরপুরের একটা প্লেস, আর একটা হচ্ছে সাদাতপুর, সিরাজগঞ্জ সাদাতপুর এই রিজন। গত 18 এপ্রিল একই দিনে দেশের 6 জেলায় 13 জনের মৃত্যু হয় বজ্রপাতে। আহত হওয়ার সংখ্যাও কম নয়। ঘূর্ণিঝড় দেখিয়া আমরা নৌকার মাঝে কোনো জায়গা নাই গিয়া, আশেপাশে কোনো জায়গা নাই গিয়া, 2-3 কিলোমিটার দূরে জায়গা যাইতে যাইতে অনেক দেরি হয়। যাওয়ার সময় পাইছি না, ওই ক্ষেতের মাঝখানে নৌকার মাধ্যমে আমরা উঠিয়া বসে রয়েছি। সারা শব্দ কেউ নৌকা থেকে নদীর জমিনে পড়ে গেছে, কেউ নৌকায় বয়ে রয়েছে। এই আমার এক বাইশটা তার 16 টাটা পড়ছে, আছে হাসপাতাল গেছি, যাই দিই দম নাই। বজ্রপাত রোধে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের কি উদ্যোগ নেওয়া প্রয়োজন তা জানালেন জাতিসংঘের দুর্যোগ ঝুঁকি হ্রাস নিয়ে কাজ করা এই বিশেষজ্ঞ। বজ্রপাতে যাতে মৃত্যুর হার কমে, সাধারণ মানুষ সেফ থাকে, প্রতিনিয়ত এটা নিয়ে রিসার্চ করছে এবং প্রতিনিয়ত বিভিন্ন ধরনের কার্যক্রম, আমি একটু আগে বলেছি বজ্র নিরোধক দণ্ড কার্যক্রম চলমান রয়েছে, বা বিভিন্ন ধরনের বৃক্ষরোপণ কর্মসূচি রয়েছে। আমাদের যে বিভিন্ন প্রকল্প রয়েছে, কাবিখাটিয়ার সহ বিভিন্ন প্রকল্পের মাধ্যমে বৃক্ষরোপণটাকে বাড়ানোর চেষ্টা করা হচ্ছে। বিশেষ করে আপনার এই যে হাওড় অঞ্চলে যে জেলাগুলো একটু আগে বলেছি, যেমন কিশোরগঞ্জ, সুনামগঞ্জ, নেত্রকোনা, এই ধরনের যে এলাকাগুলো রয়েছে ওইগুলোতে আমরা বৃক্ষরোপণের উপর একটু বেশি জোর দিচ্ছি। দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের বজ্র নিরোধক স্থাপন করা এলাকাতেও কমানো যাচ্ছে না বজ্রপাতে মৃত্যু। আলোয়ান খান, দীপ্ত সংবাদ, ঢাকা। তীব্র তাপপ্রবাহ বিশ্বের খাদ্য ব্যবস্থার জন্য সরাসরি হুমকি হয়ে উঠছে। এরকম তাপপ্রবাহ চলতে থাকলে বিশ্বজুড়ে 100 কোটির বেশি মানুষের জীবিকা মারাত্মক ঝুঁকিতে পড়বে বলে সতর্ক করেছে জাতিসংঘ। জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থা এবং বিশ্ব আবহাওয়া সংস্থার যৌথ প্রতিবেদনে এমন সতর্ক বার্তা দেওয়া হয়েছে। বলা হয়, স্থলভাগ ও সমুদ্রে তাপপ্রবাহ যত তীব্র হচ্ছে, কিছু অঞ্চলে খাদ্য সরবরাহ ব্যবস্থা ততই চরম সংকটের দিকে যাচ্ছে। আগামীতে তীব্র তাপপ্রবাহের কারণে ভারতের বড় অংশ সহ দক্ষিণ এশিয়া, আফ্রিকার কিছু অংশ এবং মধ্য ও দক্ষিণ আমেরিকার বিস্তীর্ণ এলাকায় বছরের প্রায় 250 দিন কৃষকদের বাইরে কাজ করা অসম্ভব হয়ে পড়বে বলে আশঙ্কা করা হচ্ছে। প্রতিবেদনে বলা হয়, তাপমাত্রা 30 ডিগ্রি সেলসিয়াস ছাড়িয়ে গেলে অধিকাংশ ফসলের উৎপাদন কমতে শুরু করে। ইতিমধ্যে কিছু এলাকায় ভুট্টা ও গমের উৎপাদন প্রায় 10% কমে গেছে। এছাড়া তাপপ্রবাহের কারণে পানিতে অক্সিজেনের পরিমাণ কমার কারণে কমছে মৎস্য সম্পদও। প্রতিবেদনে খাদ্য ব্যবস্থায় বৈচিত্র্য আনার পাশাপাশি বৈশ্বিক জলবায়ুর দিকে নজর দেওয়ার পরামর্শ বিশেষজ্ঞদের। ভারতের পশ্চিমবঙ্গ বিধানসভার প্রথম ধাপের নির্বাচনে ভোটার উপস্থিতির হার নজির গড়েছে বলে জানিয়েছে দেশটির নির্বাচন কমিশন। ভারতীয় সংবাদ মাধ্যম দ্য হিন্দু বলছে, বৃহস্পতিবার নির্বাচনের প্রথম ধাপে 152টি আসনে ভোট গ্রহণ হয়। রাত 8টা পর্যন্ত প্রাপ্ত হিসেবে ভোট পড়েছে 91.83%। দেশটির নির্বাচন কমিশনের দাবি, স্বাধীনতার পর এটি সর্বোচ্চ ভোটের হার। জেলাভিত্তিক হিসেবে দক্ষিণ দিনাজপুরের সবচেয়ে বেশি ভোট পড়েছে।
সেখানে ভোটের হার 94.85%। এরপর কোচবিহারে 94.54% এবং বীরভূমে 93.7% ভোট পড়েছে। প্রথম ধাপে ভোট হওয়া 16 জেলার প্রায় সব কটিতেই ভোটার উপস্থিতি 82% বেশি। গত 24 ঘন্টায় অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরায়েলের হামলায় 4 ফিলিস্তিনি নিহত, আরও 5 জন আহত হয়েছেন। বার্তা সংস্থা আনাদোলু জানিয়েছে, মধ্য গাজার দেইর আল বালাতে মাগাজি শরণার্থী শিবিরে ইসরায়েলি ড্রোন হামলায় 3 জন নিহত ও 2 জন আহত হয়েছেন। এছাড়া দক্ষিণ গাজার আল মাসলাক এলাকায় ড্রোন হামলায় আরেকজন ফিলিস্তিনি নিহত ও 3 জন আহত হয়েছেন। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, বৃহস্পতিবার গাজার শহরে ইসরায়েলি বাহিনী ব্যাপক হারে বাড়িঘর ও স্থাপনা ধ্বংস করছে। এসব হত্যাকাণ্ড ও ধ্বংসাত্মক কর্মকাণ্ডের নিন্দা জানিয়েছে হামাস। খেলার খবর। রাগবি খেলায় তরুণ প্রতিভা খুঁজে বের করতে বিভিন্ন পরিকল্পনা হাতে নিয়েছে ফেডারেশনের কর্মকর্তারা। লোকাল খেলোয়াড়দের সাথে সমন্বয় করে 3 জন বিদেশি খেলোয়াড়দের অন্তর্ভুক্ত করেছে তারা। বিশ্ব র্যাঙ্কিংয়ে ভালো অবস্থান করে নিতে বিদেশি কোচ নিয়োগ দেওয়ার কথা জানান ফেডারেশনের সাধারণ সম্পাদক। ওয়ার্ল্ড সকার বলতেই দুটি খেলাকে বোঝানো হয়, একটি ফুটবল, অন্যটি রাগবি। 2006 সাল থেকে রাগবি খেলাটি বাংলাদেশে প্রচলিত হলেও দেশের মাটিতে এখনও খুব একটা প্রচলিত হয়ে ওঠেনি। সময়ের সাথে পাল্লা দিয়ে পরিবর্তন হয়েছে ফেডারেশনের কর্মকর্তাদের, তাদের মনোযোগ ফেডারেশনের ভাগ্য বদলের। ছোট ফেডারেশন হলেও এই খেলাটির কিছু না কিছু আয়োজন থাকে বছর জুড়ে। সেই সাথে বাংলাদেশ রাগবি ফেডারেশনের চোখ এখন প্রবাসী খেলোয়াড়ে। ফরেন প্লেয়ার কিছু পাইপলাইনে আছে এবং আমাদের এসএ গেমসের জন্য ফরেন প্লেয়াররা কিন্তু এখানে প্র্যাকটিসও করেছিলেন। এটা আনফর্চুনেট যে আমাদের এসএ গেমসটা হয়নি, হলে কিন্তু এই প্লেয়াররা ডেফিনেটলি দে উড হ্যাভ বিন পার্ট অফ ইট। আপনারা দেখতেন যে তারা এখানে খেলতো। তো এরা মোটামুটি খুব পটেনশিয়াল আছে প্লেয়ারদের। 3-4টা প্লেয়ার আপনার দে আর ফ্রম ইংল্যান্ড, তারা ভালো খেলোয়াড়। দেশের দায়িত্বে নবনির্বাচিত সরকার চালু করেছে ক্রীড়া কার্ড। ক্রীড়া হলে পেশা, পরিবার পাবে ভরসা। এই স্লোগানকে বাস্তবে রূপ দিতে ইতিমধ্যে ক্রীড়া কার্ডের মাধ্যমে খেলোয়াড়দের পাশে দাঁড়িয়েছে। তাতে আগ্রহ খেলোয়াড়দের পাশাপাশি ফেডারেশন কর্তারাও আশা দেখছেন নতুন করে। আসলে এটা হলে খুব ভালো হয়। ভালো হয় কেন? ধরেন 4-5টা প্লেয়ার পেলো এই ভাতাটা রাগবি থেকে, এটা এনকারেজ করবে হাজার রাগবি প্লেয়ার যারা প্র্যাকটিস করে। ওরা মনে করবে দের ইজ সামথিং ইন ইট ফর রাগবি ইন ফিউচার, আমরা হয়তো একটা পার্ট হইতে পারি। তো এগুলি কিন্তু ছোটোখাটো জিনিস একটা ফেডারেশনকে দিলে, বাট এটা ফেডারেশনটা কিন্তু গ্রো করতে এই 50% হেল্প করে, বিকজ আলটিমেটলি খেলোয়াড়দের দ্বারাই তো ফেডারেশন। মাঠ সমস্যায় ভুগছে অনেক ক্রীড়া সংস্থা, রাগবিতেও এই সমস্যা বিদ্যমান। রাগবি তো ফিজিক্যাল গেম, এখানে পড়ে গেলে একবার যে শক্ত যেরকম বালুর মধ্যে, এটা আসলে রাগবির জন্য না। আমরা এখন ম্যাক্সিমাম গেমগুলি খেলতেছি যে পল্টন আউটার স্টেডিয়াম, যেখানে কোনো ঘাস নেই। আমরা যতই ইভেন্ট করি, যতই যাই করি, ওই যে যেখানে মাঠটার যে অবস্থা, এখান থেকে ইঞ্জুরি হচ্ছে। যতগুলি টুর্নামেন্ট করছি 4টা থেকে 5টা ম্যাসিভ ইঞ্জুরি হচ্ছে, হাত পা ভেঙে যাচ্ছে জাস্ট মাঠটার জন্য। পড়তেছে তো, পড়ে গিয়ে হাত পা ভেঙে যায়, ঘাস না হলে হয় না। তো আমাদের আসলে গ্রাউন্ডটা দরকার। এশিয়ান রাগবিতে বাংলাদেশের অবস্থান 10ম স্থানে, আর বিশ্বে অবস্থান 30 নম্বরে। ফেডারেশন কর্তাদের ইচ্ছা মান উন্নয়নের পাশাপাশি র্যাঙ্কিংয়েও নিজেদের অবস্থান আরও ভালো করা। পারভেজ খোকন, দীপ্ত স্পোর্টস। এই ছিল এখনকার মতো। পরবর্তী সংবাদ দুপুর 2টায় দেখার আমন্ত্রণ রইল। এছাড়া আরও তথ্য পেতে যুক্ত থাকুন দীপ্ত ডিজিটাল প্ল্যাটফর্মের সাথে। ধন্যবাদ সবাইকে।